আচ্ছা, আমরা এখন যেটা করব ইন্ডাস্ট্রি পার্ট 2। আমরা আগের ক্লাসে ইন্ডাস্ট্রি পার্ট 1 করেছিলাম, তো সেখানে আমরা কি কি দেখেছিলাম একবার একটু রিক্যাপ করে আসছি। সেটা হচ্ছে দেখো টোটাল যে ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রির আমরা অনেকভাবে ক্লাসিফাই করেছি ইন্ডাস্ট্রিকে, মানে অনেকভাবে টেবিল ওয়াইজ আমরা ভাগ করেছি। প্রথম যেটা আমরা করেছিলাম বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলতে আমরা ইন্ডাস্ট্রিকে গোছাতে চেয়েছি ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিগুলোকে। তো সেই জন্য আমরা অনেকগুলো পলিসি নিয়ে এসেছি অন্যান্য বিভিন্ন টাইমে। 1948-এ আমরা প্রথম পলিসি নিয়ে এসেছিলাম, তারপর 1956-এ আমরা জোর কদমে পলিসিটাকে নিয়ে আসলাম, অ্যান্ড লাস্ট যে পলিসি আমরা নিয়ে এসেছিলাম 1991-এ, তাই না? তো আমরা দেখেছিলাম যে এই যে পলিসিগুলোর মধ্যে এই তিনটে পলিসি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম, এটাকে বলা হয় তোমার বাইবেল অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাপিটালিজম। আর 1991-এ যেটা নেওয়া হয়, পুরো এতদিন ধরে যে পলিসিটাকে আমরা ফর্মুলেট করেছি তাকে পুরো রিইনোভেট করা হয় এই 1991-এ, তাই তো? ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়েছিলাম যে প্রথমে ইন্ডাস্ট্রিকে 4টে গ্রুপে আমরা ভাগ করেছি, ঠিক আছে। তারপরে একটা গ্রুপ নিয়ে খুব কনফিউশন হচ্ছিল যে এই ন্যাশনাল লিস্ট বা ন্যাশনাল ইন্টারেস্ট এই ব্যাপারটা কি। তো সেটাকে আমরা সলভ করলাম তিনটে ক্যাটেগরি ওইটাকে বাদ দিয়ে, যেখানে একটা গভর্নমেন্ট সেক্টর, একটা প্রাইভেট সেক্টর আর মিক্স সেক্টর, ঝামেলা মিটে গেল। এটাই মেইনলি তোমার যে ইন্ডাস্ট্রির যে ক্লাসিফিকেশন একটা মেইন পার্ট। ইভেন 1991-এ কিন্তু আমরা এই ব্যাপারটাকে ইনট্যাক্ট রেখে দিলাম, শুধুমাত্র হয়তো এদিক ওদিক কিছু চেঞ্জেস আনলাম যে হ্যাঁ গভর্নমেন্ট মনোপলি বেশি বা কম এই ব্যাপারগুলো, কিন্তু সেক্টর এই তিনটেই থাকলো, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড, ঠিক আছে। এরপরে জয়েন্ট সেক্টর কোম্পানি নিয়ে আসলাম, স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে ইন্ট্রোডিউস করলাম, অ্যান্ড ফাইনালি 1991-এ সব কিছুকে রিমুভ করে দিলাম, সব কিছু, তাই না? এমআরটিপি এগুলো আমরা আজকে পড়বো। এমআরটিপিকে অ্যাবলিশ করা হলো, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং তোমার অ্যাবলিশ করা হলো। এরমভাবে যা যা মোটামুটি এতদিন ধরে আমরা যেগুলোকে ফলো করে এসেছি সেগুলোকে পুরোটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই তো? তো যেটাকে আমরা বলছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা তোমার 1991-এ আমরা চালু করি, ঠিক আছে। যেখানে পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো রয়েছে বা পাবলিক সেক্টর যে এন্টারপ্রাইজগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলোকে আমরা কি করেছি, ধীরে 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 পাবলিক পার্টিসিপেশনটাকে কমিয়ে দিলাম, মানে গভর্নমেন্টের পার্টিসিপেশন কমিয়ে প্রাইভেটের পার্টিসিপেশন বাড়ালাম। এখানে আমরা খুব সুন্দর একটা ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যেখানে লাইসেন্স ক্যাটাগরি লাইসেন্স ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরি এই দুটো সেক্টরকে আমরা আলাদা করেছিলাম। আচ্ছা, লাইসেন্স যে ক্যাটাগরি রয়েছে সেখানে 1991-এ কতগুলো ছিল? 18টা, যেটা কমতে 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 লাইসেন্স ক্যাটাগরি 2023-তে কতগুলো দাঁড়িয়েছে? 5টা। তাহলে এখন 5টা ইন্ডাস্ট্রির ওপরে কি দরকার? লাইসেন্সিং দরকার। আর এটা তুমি যদি দেখো 1956-এ রিজার্ভ গভর্নমেন্ট সেক্টরের জন্য কতগুলো ছিল? 17টা। কমতে 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 1991-তে কতগুলো আসলো? 8টা। এবং কমতে 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 2023-এ এটা হলো 3টে ইন্ডাস্ট্রি, তাই না? কি কি 3টে ইন্ডাস্ট্রি ছিল? অ্যাটমিক এনার্জি, রেল ট্রান্সপোর্ট, মিনারেল স্পেসিফাইড তোমার যে শিডিউল, এই 3টে তোমার রিজার্ভ ক্যাটাগরি। আর এই 5টা তোমার যে অ্যালকোহল, টোবাকো, ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ এবং হ্যাজার্ডাস কেমিক্যাল, এই 5টা হচ্ছে তোমার লাইসেন্সিং ক্যাটাগরি। তাহলে হয়ে গেল কি 5টা লাইসেন্সিং ক্যাটাগরি আর 3টে রিজার্ভ ক্যাটাগরি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, পুরোটা লিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এতক্ষণ অবধি আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ডিভিশনগুলো দেখেছি সেগুলো কমপ্লিটলি কিন্তু তোমার কোনটা প্রাইভেট সেক্টরে থাকবে, কোনটা গভর্নমেন্ট সেক্টরে থাকবে, এই সমস্ত পলিসির মধ্যে আরও কিছু রুলস আনা হয়েছে, আরও কিছু পলিসি ফর্মুলেট করা হয়েছে, সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে বার করে নিয়ে এসেছি। সেইটার আমরা হেডিং করেছি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, এতক্ষণ অবধি আমরা কিন্তু কোনো রেগুলেশনের কনসেপ্টই আনিনি, আমরা শুধু বলেছি এই কটা জিনিস থাকবে গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে, এই কটা জিনিস থাকবে তোমার প্রাইভেট সেক্টরের আন্ডারে, এই কটা জিনিস থাকবে তোমার মিক্স সেক্টরের আন্ডারে। কিন্তু রেগুলেশন বলতে আমরা কি করেছি, আমরা ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে কোনো রেগুলেশন রয়েছে কিনা, যে আমি হুটহাট করে যদি বলি যে কালকে থেকে আমি একটা ইন্ডাস্ট্রি চালু করব না, তাহলে তোমাকে কি করতে হবে? লাইসেন্সিং নিতে হবে। এরকমভাবে আমরা কিছু রেগুলেশন এনেছি, হয়তো এরম রেগুলেশন যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যেন কোনোভাবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে না পারে, এই জাতীয় কি কি রেগুলেশন আমরা
এই 1991 অবধি আমরা নিয়ে এসছি, ঠিক আছে? কি কি রেগুলেশন, মানে এতদিন অবধি আমরা যেগুলো পড়েছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেখানে কিছু আমরা ক্যাটেগরি ভাগ করেছি, এর মধ্যে মধ্যে আমরা কিন্তু এই রেগুলেশনগুলোকে নিয়ে এসছি, বাট আমি ওই রেগুলেশনকে কী করেছি, এখান থেকে আউট করে দিয়েছি, করে আমি পুরো রেগুলেশনের জন্য আলাদা একটা টেবিল তৈরি করেছি। দেখো প্রথম যে রেগুলেশন সেটা হচ্ছে 1951। 1951-এ কি বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। এখানে আমরা কি করলাম, ইট এম্পাওয়ার দ্য গভর্নমেন্ট টু ইস্যু ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। তাহলে আমরা কি করলাম, ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নমেন্ট, মানে এই অ্যাক্টটা গভর্নমেন্টকে কি করা হলো, এম্পাওয়ার্ড করা হলো কি টু ইস্যু ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। মানে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ব্যাপারটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম, যে এই অথেন্টিসিটি কার্ড রয়েছে গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট তুমি চাইলেই যে কোনো কোম্পানির কাছ থেকে লাইসেন্সিং দাবি করতে পারো, সে যদি কোনো প্রকার ইন্ডাস্ট্রি চালু করতে চায়। তো এখানে গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট এই পাওয়ার পেয়ে যেটা করে দিল, গভর্নমেন্ট বলে দিল যে আজ অবধি যত প্রকারের ইন্ডাস্ট্রি রয়েছে, বা আজ থেকে যত ইন্ডাস্ট্রি ইন ফিউচারে আসতে চলেছে, সমস্ত ইন্ডাস্ট্রির কি দরকার, লাইসেন্সিং দরকার। মানে গভর্নমেন্টও পাওয়ার পেয়ে একদম পুরো জোর কদমে লাগিয়ে দিল যে এখন থেকে যে কোনো ইন্ডাস্ট্রি তুমি তৈরি করো, তোমার লাইসেন্সিং নিতে হবে। তো এই ঘটনার পরে আমরা কাকে নিয়ে আসলাম, 1967 একটা কমিটি নিয়ে আসলাম, দত্ত কমিটি, যে তাকে আমরা কি দায়িত্ব দিলাম, যে আমরা যে লাইসেন্সিংটাকে মার্কেটে নিয়ে আসলাম তার একটা এনকোয়ারি বসাও তুমি, মানে এনকোয়ারি কমিশন, যে কেমন চলছে আমাদের এই টোটাল প্রভিশনটা, ঠিক আছে? এ কি করলো, দেখো ইট রেকমেন্ডেড দ্যাট দ্য লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস হ্যাভ টু টেক লাইসেন্স ফর সেট আপ ইন্ডাস্ট্রি তোমার ইন কোর আর হেভি ইনভেস্টমেন্ট সেক্টরস। মানে দত্ত কমিটি বললো, দত্ত কমিটি এই লাইসেন্সিং ব্যবস্থার খুব নিন্দা করলো, যে এ কি, আমি একটা ছোট্ট বিড়ির দোকান, মানে বিড়ির ইন্ডাস্ট্রি চালু করব, বিড়ি গ্রামে যে বিড়িগুলো হয় তার জন্য লাইসেন্সিং লাগবে, বা এই জাতীয় ব্যাপারগুলো, যদিও সেখানে টোবাকো রয়েছে, বাট যে কোনো ইন্ডাস্ট্রির জন্য কি হচ্ছে, গভর্নমেন্ট লাইসেন্সিং বসিয়ে দিয়েছে। দত্ত কমিটি একদম দারুণ কাটাছেড়া করলো, যে না এরম ভাবে হয় না জিনিসটা। তখন দত্ত কমিটি বললো না, শুধুমাত্র যারা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস, বড় বড় বিজনেস হাউস যারা, বড় বড় ইন্ডাস্ট্রি যারা, তাদেরই কেবলমাত্র লাইসেন্স দিতে হবে, বাকি স্মল বা মিড ক্যাপ যারা রয়েছে তাদের কোনো প্রকারের লাইসেন্সিং লাগবে না। ঠিক, দেখো এবার লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস বলতে কাদের বলা হয়েছে, যারা কোর এবং হেভি ইনভেস্টমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত, মানে যারা পুরো গভর্নমেন্টের বা ইন্ডিয়ার যে কোর এবং হেভি ইনভেস্টমেন্ট সেক্টর রয়েছে তার সঙ্গে যুক্ত, যে তোমার সেক্টরগুলো, সেই সেক্টরগুলোরই কি দরকার, সেই সেক্টরগুলো কিন্তু লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউসের দরকার। বোঝা গেল এই জায়গাটা? এবার দেখো তাহলে দেখো এবার একটা কনফিউশন তৈরি হলো, যে দত্ত কমিটি যখনই বলল যে লার্জ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোরই লাইসেন্সিং নিতে হবে, তো ভাই লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস কারা, এটা আমি বুঝবো কি করে, তাই না? কোশ্চেন তো সেখান থেকেই আসে, যে আরে আপনি তো বলেই দিলেন যে লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস যারা রয়েছে তারাই কেবলমাত্র এই লাইসেন্সিং নেবে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস কারা এতগুলো ইন্ডাস্ট্রির মধ্যে? তখনই আমরা যে অ্যাক্টটাকে নিয়ে আসলাম তার নাম এমআরটিপি অ্যাক্ট। দেখো সেই জন্য অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন অফ দিস কমিটি এমআরটিপি অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড। এমআরটিপি অ্যাক্টকে আনা হলো, যে অ্যাক্টের মাধ্যমে আমরা ইজিলি কোন ইন্ডাস্ট্রি লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউসের মধ্যে পড়ছে সেটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এমআরটিপি অ্যাক্ট দেখো তারপরেই তার রেকমেন্ডেশনে করা হয়েছে 1969-এ, সেটাকে বলা হচ্ছে এমআরটিপি অ্যাক্ট, মোনোপোলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। তাহলে মোনোপোলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে আমরা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এ কি, এ ডিফাইন করে দিল যে কে লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউসের মধ্যে পড়ে। বাংলায় আসলে নোটটা বাংলায় ছিল, তো বাংলায় মানে কি, বাংলা ইংলিশ আমার নিজের নোটটা, এটা আমি স্টুডেন্টদের বলেছিলাম করতে, ওরা এরমভাবে একদম পুরো ঢালাও করে দিয়েছে।
তো সেই জন্য দেখো আমার নিজের মতো করে আমি আন্ডারস্ট্যান্ডিংটাকে নিজের মতো করে রেখে দিয়েছি। যে প্রথমে গভর্নমেন্ট বললো যে লাইসেন্সিং দরকার, প্রতিটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি দরকার, লাইসেন্সিং দরকার। ক্লিয়ার? এবার কথা হচ্ছে সব ইন্ডাস্ট্রির উপরে লাইসেন্সিং চাপিয়ে দেওয়া হলো। এবার যেগুলো খুব ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি তাদের ক্ষেত্রে চাপ হয়ে যাচ্ছে লাইসেন্সিং নিয়ে জিনিসটাকে চালু করার, গভর্নমেন্টের এত রেগুলেশন। তখন দত্ত কমিটিকে বসানো হলো যে আপনি দেখুন তো এই লাইসেন্সিংটা কেমন চলছে। উনি বলছে একদম বেকার, শুধুমাত্র লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস যারা তাদেরই লাইসেন্সিং নেওয়া উচিত, স্মল স্কেল ইন্ডাস্ট্রির লাইসেন্সিং দরকার নেই। তো কারা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস, তার জন্য একটা অ্যাক্ট চালু করা হলো যাকে বলা হয় এমআরটিপি অ্যাক্ট। এমআরটিপি অ্যাক্ট মানে হচ্ছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। যেখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20 crore। বলছে যে যদি কোনো ইন্ডাস্ট্রি 20 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি চালু করে, সেই ইন্ডাস্ট্রিকে আমরা বলবো লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস। বুঝতে পারছো জিনিসটা কি বলা হয়েছে? এমআরটিপি অ্যাক্টে বলা হয়েছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। আমি পুরো জিনিসটাকে ভেঙে ভেঙে বলে দেবো। তার মানে আমি এখান থেকে কি ডেফিনেশন পেলাম, লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস কারা, যাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20 কোটি টাকা, তাদেরই আমরা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস বলবো, নাম্বার 1। দ্বিতীয়ত বলা হচ্ছে যারা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস তারা স্মল ইন্ডাস্ট্রিয়াল হাউসের সঙ্গে কম্পিট করবে না। তারা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস তারা স্মল ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবে না। মানে ধরো রিলায়েন্স, আচ্ছা রিলায়েন্স সব থেকে বড় কোম্পানি আমাদের অল ওভার দ্য মানে ইন্ডিয়াতে, এর থেকে বড় কোম্পানি আর নেই। তুমি ভাবো এই রিলায়েন্সের যা উপকরণ রয়েছে আমার মানে ওদের ইন্ডাস্ট্রিতে, এবং ওদের যা ক্যাপিটাল অল ওভার দ্য ইন্ডিয়াতে, ওরা চাইলেই ধরো কারো একটা ছোট্ট ইন্ডাস্ট্রি যে হয়তো একটা সোপ তৈরি করে বা সাবান তৈরি করে, ঠিক আছে, সাবান তৈরি করে এবং সেটা দিয়েই তাদের সংসার চলে, ছোট ইন্ডাস্ট্রি। রিলায়েন্স যদি চায় পুরো এই যে মেশিন ইউজ করছে তার থেকে 10 টাইমস ফাস্টার এবং এফেক্টিভ মেশিন কিনতে পারে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডে, কারণ তাদের টাকা ইনভেস্ট করার জায়গা রয়েছে, তাই তো। আর সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে তারা কিন্তু ইজিলি এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যদি একটা সাবানকে 10 টাকায় ছাড়ে, ওরা সেটাকে 3 টাকায় ছাড়ার মতো ক্ষমতা রাখে। কারণ এর জন্য ওদের হয়তো আলাদা করে কোনো লোকবলও লাগবে না, কারণ ওদের যা লোক রয়েছে তারা অবসর সময় এই মেশিন চালিয়ে সাবান তৈরি করতে পারে। তো এতে কি হবে, এর টাকা কোনোভাবে উঠবে না, কারণ এর তো সেই সামর্থ্য নেই যে অত দাম দিয়ে অত দামি মেশিন তৈরি করার। সেই জন্য এখানে একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে যে যেগুলো স্মল ইন্ডাস্ট্রিয়াল হাউসের প্রোডাক্ট সেইগুলো লার্জ হাউস প্রোডাক্ট হিসাবে গণ্য হবে না, বা লার্জ হাউসগুলো সেই প্রোডাক্ট তৈরি করতে পারবে না। এবার দেখো, এবার তুমি ভাবো যদি আমি রিলায়েন্সকে এই পাওয়ারটা দিয়ে দিলে রিলায়েন্স আস্তে আস্তে করে তার পাওয়ার বেশি, তাহলে সে এই জিনিসটার একটা মনোপলি নিয়ে নেবে। তুমি দেখেছো জিওর ক্ষেত্রে যেটা ঘটেছে, সমস্ত মোটামুটি টেলিকম সেক্টরকে একদম পুরো রেভিনিউ জিরো করে দিয়েছে। প্রথমে ফ্রি, তুমি ভাবো একমাত্র জিও ছাড়া অন্য কোনো কোম্পানির এই সামর্থ্য আছে যে টানা 2.5 থেকে 3 বছর ফ্রি অফ কস্ট আনলিমিটেড, প্রথম দিকে তো আনলিমিটেড ছিল, পরের দিকে ধীরে ধীরে 1 GB 2 GB হলো, আনলিমিটেড সার্ভিস প্রোভাইড করা। কি পরিমাণ টাকা খরচা করতে হয়েছে, একমাত্র 3 বছর ধরে আনলিমিটেড টাকা খরচা করার সামর্থ্য রিলায়েন্সের মতো কোম্পানিরই আছে, আর কারো নেই। তার মানে এটা একটা মনোপলি। তাহলে ধীরে ধীরে যখন সমস্ত জিও গ্রাহক তৈরি হয়ে গেল, তখন দেখো এখন বছরের প্যাকেজ কত, 1800 টাকা, 1 বছরের প্যাকেজ 1800, অথচ আগে 1 বছরে মাত্র 8 টাকা দিয়েও সিম কিনতে হতো না, ফ্রি অফ কস্ট, ফ্রিতে ইউজ করো উইথ ফোন। 4G ফোন ছিল না, ফোনও পেয়ে যাবে মাত্র 4000 টাকায় ফোন, 5000 টাকায় ফোন রেডমির, তাই না? তো এই যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে মনোপলি। তাহলে ধীরে ধীরে তুমি মনোপলি হয়ে যাবে তোমার ইন্ডাস্ট্রিটা।
তুমি যদি সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে খেয়ে নাও তাহলে তোমার ইন্ডাস্ট্রিটা মনোপলি হবে। এবং এই মনোপলি যেন না হয়, রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস যেন না হয়, মানে তুমি তোমার এরিয়ায় রেস্ট্রিক্টেড থাকো, তুমি এই প্রোডাক্ট তৈরি করতে পারবে, তুমি কখনো এই প্রোডাক্ট তৈরি করতে পারবে না যেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট। তাই বলা হচ্ছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। তাহলে মনোপলিটাকে আটকাবো আমরা এমআরটিপির মাধ্যমে, এবং রেস্ট্রিকটিভ ট্রেডটাকে তৈরি করব, তুমি এর বাইরে যেতে পারবে না। এটা ক্লিয়ার? তার মানে যাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20 কোটি টাকা তারা লার্জ স্কেল ইন্ডাস্ট্রির হাউসের মধ্যে পড়বে এবং তারা স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারবে না। ক্লিয়ার? এবার তুমি ভাবো যতই আমার দেশ এগোচ্ছে, আমার ইকোনমি এগোচ্ছে, আচ্ছা ইকোনমি এগোলে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ডেফিনেশনও চেঞ্জ হতে থাকবে। কারণ আগে 20 কোটি টাকাটা বিরাট অ্যামাউন্ট, ঠিক আছে? এখন যে কেউ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20-র বেশি করে ফেলছে, ঠিক আছে? ধরো একটা ছোট্ট কোম্পানি, সেও এখন 40 কোটি টাকা দিয়ে হয়তো তোমার একটা ইন্ডাস্ট্রি খুলছে, তাহলে সে কিসের আওতায় পড়ে যাচ্ছে? সে এমআরটিপি অ্যাক্টের আওতায় পড়ে যাচ্ছে, কারণ তাকে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হাউস বলে ট্রিট করা হচ্ছে, তাই তো? তখন আমরা কি করলাম, আমরা এর অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলাম 1985-এ। তো 1985-এ আমরা যেটাকে করলাম অ্যামেন্ডমেন্ট অফ এমআরটিপি অ্যাক্ট, মানে এমআরটিপি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টে আমরা লার্জ স্কেল ইন্ডাস্ট্রির ব্যারিয়ারটাকে বাড়িয়ে দিলাম। তাহলে গভর্নমেন্ট কি করলো, রেইজ করলো 20 কোটি থেকে শুরু করে 100 কোটি করে দিল। মানে এখন 100 কোটি দিয়ে যারা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে যে কোম্পানিটা চালু হচ্ছে তাকে আমরা কি বলছি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি মানে বোঝা গেল, মানে 100 কোটি টাকা এখন নিয়ে যে কোম্পানি শুরু করবে সে হচ্ছে তোমার লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। বুঝতে পেরেছো? তাহলে আগে ছিল 20 কোটি টাকা, এখন হয়ে গেছে 100 কোটি টাকা, মানে এখন 100 কোটির ইন্ডাস্ট্রি হয়ে যাবে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। মানে কেউ যদি এখন 80 কোটি টাকা নিয়ে বিজনেস শুরু করে তাহলে সে কিন্তু কদিন আগেও লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ হাউস হিসাবে ট্রিটেড হতো, এখন কিন্তু সে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ হাউস হিসাবে ট্রিটেড হবে না। কেন? কারণ এখন লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ হাউস হতে গেলে কত টাকা লাগবে আমার? 100 কোটি টাকা। 100 কোটি টাকা। আচ্ছা এই অবধি ক্লিয়ার? তাহলে দেখো তুমি যদি খুব সিকোয়েন্সিয়াল জিনিসগুলোকে দেখো, তাহলে প্রথমত দেখো কি সুন্দরভাবে জিনিসগুলো এগিয়েছে। সমস্ত কোম্পানির উপর লাইসেন্সিং দরকার। দত্ত কমিটি বললো এইসব কি করেছেন আপনারা, শুধুমাত্র লার্জ স্কেল ইন্ডাস্ট্রির উপরে লাইসেন্সিং নিয়ে আসুন। আচ্ছা লার্জ স্কেল কারা? তাহলে একটা অ্যাক্ট আনতে হবে, এমআরটিপি অ্যাক্ট, মোনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্ট। আচ্ছা এই এমআরটিপি অ্যাক্টের লার্জ স্কেল ইন্ডাস্ট্রির ব্যারিয়ার কত ছিল? 20 crore হলেই তুমি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হয়ে যাবে এবং তুমি স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারবে না। তাই আমি কি করলাম, একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলাম। তাই অ্যামেন্ডমেন্ট করে কি করা হলো, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ এমআরটিপি অ্যাক্ট করে আমরা যেটা করলাম, আমরা এই বার্ডেনটাকে বাড়িয়ে 80 crore করে দিলাম। সরি 80 বলছি, 80 crore বাড়িয়ে দিলাম। বাড়িয়ে আমরা কত করে দিলাম জিনিসটাকে, 100 কোটি টাকা করে দিলাম। এখন 100 কোটির ইন্ডাস্ট্রি কি হবে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ভাবে ট্রিটেড হবে এবং তারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট তৈরি করতে পারবে না। তার মানে তুমি এখন ভাবো 1969-এ যে কোম্পানিটা 20 কোটি টাকা দিয়ে শুরু করতো তাকে আমরা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হাউস বলে ট্রিট করতাম। তুমি ভাবো আজকে সেই কোম্পানি হয়তো বাড়তে বাড়তে গ্রোথ বাড়তে 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 হয়তো 80 কোটির ইন্ডাস্ট্রি হয়েছে ধরো 1985-এ। আর 1985-এ আমি কি করেছি, অ্যামেন্ডমেন্ট অফ এমআরটিপি অ্যাক্ট করে নিয়ে এসেছি, অ্যামেন্ডমেন্ট অফ 1985 করে নিয়ে এসেছি। এবার তুমি ভাবো 1985-এ এমআরটিপি অ্যাক্টে রেগুলেশন করা হয়েছে যে 100 কোটি যদি হয় তবে তুমি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, মানে 1985-এ যে কোম্পানিটা অলরেডি 80 crore হয়েছে সে কিন্তু আগে তোমার অ্যাজ এ লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে মার্কেটে ছিল এবং সে এখনও লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু মার্কেটে নাম লিখিয়েছে, কিন্তু এই কোম্পানিটা কিন্তু 100 কোটির
কোম্পানি হলেই তবে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হবে। মানে তোমাকে আমি এটা বোঝাতে চাইছি যে 1985-এ এমন অনেক কোম্পানি ছিল যাদের টোটাল ভ্যালুয়েশন 80 crore, অথচ তারা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি নয়, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, অথচ এমন অনেক কোম্পানি ছিল যারা এদের থেকে বেশি 90 crore হওয়া সত্ত্বেও 1985-এ তারা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে নাম লেখাতে পারছে না। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা কি বলছি? অ্যামেন্ডমেন্ট অফ এমআরটিপি অ্যাক্ট। আচ্ছা, ধীরে 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 এই অ্যাক্টটা আমরা দেখো 1991, আমি কি বলেছিলাম দেখো, এইগুলো আমরা সব বুঝবো আস্তে আস্তে করে। 1991 আমরা এমআরটিপি অ্যাক্টকে কি করলাম? অ্যাবলিশ করে দিলাম, যে আমার আর দরকার নেই এমআরটিপি অ্যাক্ট। কেন? তার কারণ হচ্ছে যে এটা তুমি এক পর্যায়ে দেখো, আমরা কিন্তু ক্ষতিই করছি। আমরা কি চাই? আমরা ব্রড পরিসরে ইন্ডিয়ার আপলিফমেন্ট চাই। আমরা ব্রড পরিসরে কি চাই? ইন্ডিয়ার আপলিফমেন্ট চাই। ইন্ডিয়ার জিডিপি বাড়ুক, ইন্ডিয়ার গ্রোথ রেট বাড়ুক, তাই তো চাই। তাহলে আমি এই যে ধরো, যদি রিলায়েন্স নামক যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানিকে আমি কি করে দিলাম? আমি রেস্ট্রিক্ট করে দিলাম যে তোমার প্রোডাক্ট উইল বি লিমিটেড ইন দ্যাট এরিয়াজ। তুমি এই এরিয়ার মধ্যে প্রোডাক্ট তৈরি করতে পারবে, কারণ দোজ আর লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল হাউস প্রোডাক্ট। তুমি এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবে না অ্যাজ বিকজ দোজ আর স্মল স্কেল অর মিড স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট। তুমি ভাবো কেন করতে পারলাম না? তার পেছনে আমি একটা সাইকোলজি তোমাদের বললাম। এইখানে যে গল্পটা বললাম যে এই লোকটার অত ইনভেস্ট করার সামর্থ্য নেই। তুমি ভাবো তাহলে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, সেই হচ্ছে যার অত ইনভেস্ট করার সামর্থ্য নেই। তাহলে সে ধরো 10 কোটি টাকা দিয়ে একটা মেশিন তৈরি করেছে বা মেশিন কিনেছে, যেটা দিয়ে তোমার হয়তো 20টা সাবান বা 20টা প্রোডাক্ট পার মিনিটে তৈরি হয়। ঠিক আছে, 20টা প্রোডাক্ট পার মিনিটে তৈরি হয়। এবার রিলায়েন্সকে যদি আমি এই সুযোগটা দিতাম, তাহলে রিলায়েন্স হয়তো 50 কোটির একটা ইন্ডাস্ট্রি বসিয়ে দিতে তার কিচ্ছু আটকাবে না। সেখানে হয়তো 1000 প্রোডাক্ট পার মিনিটে তৈরি হবে। কারণ তুমি দেখবে, তুমি যখন প্রিন্টার কিনতে যাবে, আমি রিসেন্টলি একটা প্রিন্টার কিনেছি, ঠিক আছে, সেই প্রিন্টারটার দাম হচ্ছে তোমার 31,000 টাকা। ঠিক আছে, 31,000 টাকা। জেনারেলি আমরা যে প্রিন্টার ইউজ করি, আমার বাড়িতে আর একটা রয়েছে 10,000 টাকা। তো আমি একটা হাই কোয়ালিটির প্রিন্টার কিনতে চাইছিলাম। তো আমি দুটোর ডিফারেন্স তোমাকে বলে দিচ্ছি। এটাও প্রিন্টার যে প্রিন্ট করে, এটাও প্রিন্টার যে প্রিন্ট করে। এটা কেওসারার প্রিন্টার, জাপানি প্রিন্টার। এটা তোমার এইচপির প্রিন্টার। তো একটা প্রিন্ট 1 মিনিটে 10টা পেজ প্রিন্ট করে। আর এই কেওসারা 1 মিনিটে, আমি তোমাকে একদম পুরো পিওর ডেফিনেশন দিয়ে দিচ্ছি, আমার বাড়িতেই দুটো প্রিন্টার উপরে নিচে রয়েছে। ঠিক আছে, 1 মিনিটে 30টা পেজ প্রিন্ট করে। তা তুমি বলো কোনটা বিজনেস কনটেক্সটে লাভবান হবে? যেটা কেওসারার প্রিন্টার সেটা না, তুমি এখানে খরচাও বেশি লাগছে। তো সেম জিনিস 20টা পার মিনিটে প্রোডাক্ট তৈরি করলে 1000টা পার মিনিটে তৈরি করবে। তা তুমি বলো তো আমার প্রোডাকশন কস্ট কোথায় কম লাগছে? ডেফিনেটলি এখানে কম লাগছে। তো আমি প্রোডাক্টের দাম কম রাখতে পারবো কোথায় এখানে? তাহলে হয়তো বাধ্য হবে একটা সাবানের দাম 10 টাকা পার পিস রাখতে, বাট কিন্তু চাইলেই সেটাকে 5 টাকা পার পিস করতে পারে, 3 টাকা পার পিস করতে পারে, কারণ তার প্রোডাকশন কস্টই কম। তাই নয় কি? তার মানে আমি কেন শুধু শুধু এই কোম্পানিগুলোকে সুযোগটা দিয়ে, আমি কেন আমার ইনফ্লেশনটাকে বাড়াবো? কারণ আমরা তো জানি ইনফ্লেশন বৃদ্ধির পেছনে কস্ট অফ প্রোডাকশনটা দায়ী। ইফ কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজেস, দেন দ্য প্রাইস অফ প্রোডাক্ট উইল অলসো ইনক্রিজ। তার মানে হিসাবে তো তাই করছি। তো গভর্নমেন্টেরই বোধোদয় হলো 1991-এ এটা করে সে বললো না না না, এইসব চলবে না, অ্যাবলিশন, পুরো এমআরটিপি অ্যাবলিশন। কোনো লার্জ স্কেল, কোনো স্মল স্কেল, কোনো মিড স্কেল ইন্ডাস্ট্রি নেই। ক্লিয়ার? কেন নেই? তার কারণ হচ্ছে
যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট সে স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারবে, কোনো বার্ডেন নেই। আমি চাই আমার দেশের গ্রোথ, হাই লেভেলের গ্রোথ হোক। এবং দেখো এই এই জিনিসটাকে আমরা অ্যাবলিশন করার সাথে সাথে আমরা ভার্চুয়াল একটা নোটিফিকেশান দিলাম যে এখন আর কোনো বার্ডেন নেই, লার্জ স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে। কিন্তু এখানে একটা গন্ডগোল তৈরি হলো, তার ঠিক 12 বছর পরে গিয়ে এই যে ভার্চুয়াল নোটিফিকেশান দেওয়া হলো সেই নোটিফিকেশানটা একটা অ্যাক্ট আকারে এলো, যাকে আমরা বলছি কম্পিটিশন অ্যাক্ট। কম্পিটিশন অ্যাক্ট, আচ্ছা কম্পিটিশন অ্যাক্ট মানে কি? কম্পিটিশন অ্যাক্ট মানে হচ্ছে ভাই এই যে দেখো বলছে আর কোনো প্রকার তোমার বৃহৎ বা ক্ষুদ্র শিল্প বা বৃহৎ শিল্প বলে কিছু রইল না। এখানে আমরা কি করলাম, এই সেক্টরে আরো লিবারালাইজড করে দিলাম। লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস তাদেরকে আমরা কি অথেন্টিসিটি দিলাম, তুমি চাইলে স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারো, আর স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট চাইলে তুমি লার্জ স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারো। একটা ভাইস ভার্সা নোটিফিকেশান দিয়ে দিলাম আমরা। কম্পিটিশানে যদি টিকে থাকতে পারো তো করো। আর তুমি ভাবো যদি এরকমটা হয় যে ধরো মাহিন্দ্রা ধরো তোমার ব্যাংকিং পড়াচ্ছে কত টাকায়, ধরো 5,000 টাকায় পড়াচ্ছে টোটাল ব্যাংকিং এর কোর্স। এবার তুমি ভাবো মাহিন্দ্রার একটা ব্যাচে পড়ছে কত, প্রায় 100 জন করে। তাহলে আলটিমেটলি তুমি ভাবো 5,000কে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত আসছে, 50,000। তাহলে মাহিন্দ্রার একটা ব্যাচ থেকে 50,000 হচ্ছে। অথচ ধরো আজকে যদি অ্যান একাডেমি সেম ব্যাংকিং এর কোর্স করায়, সে যদি 5,000 রাখে, তার ব্যাচে স্টুডেন্ট 10 জন, তাহলে ওর কত ইনকাম হচ্ছে, ও সরি এটা 5 লাখ, ওর হচ্ছে তোমার 50,000। তাহলে সেম মেটেরিয়াল সেম সব কিছু, বাট দেখো মাহিন্দ্রা 5-এ দিতে পারছে, অ্যান একাডেমি 5-এ দিতে পারছে না। তার জন্য গভর্নমেন্টের কি, গভর্নমেন্টের কাজ হচ্ছে তুমি যদি কম্পিটিশনে টিকে থাকতে পারো, তুমি পারলে 4,000 টাকা দাও তোমার লস নিয়ে। অ্যান একাডেমি সিস্টেমে টিকে থাকতে হয় তাহলে তোমাকে 4,000 টাকাই দিতে হবে। দিস ইজ দ্য কম্পিটিশন মার্কেট। কম্পিটিশনে টিকে থাকলে চলো, আদারওয়াইজ ভাগো। বুঝতে পারছো জিনিসটা? এই সোম কি বলছো, স্যার এটা তো স্মল স্কেল ইন্ডাস্ট্রির চিপ হবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো তো লার্জ স্কেল ইন্ডাস্ট্রির সাথে কম্পিটিশন করতেই পারবে না। হ্যাঁ, তো করতে পারবে না বলে এই যে তোমায় আমি অ্যান একাডেমির উদাহরণ দিলাম, আমি তোমায় কেওসারার উদাহরণ দিলাম। তুমি দেখো মোদ্দা কথা হচ্ছে যারা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি তারা বড় এবং হাই এফিশিয়েন্ট, তোমার হাইলি এফিশিয়েন্ট ইনস্ট্রুমেন্ট ইনস্টল করতে পারবে। তুমি ভাবো আমি একবার ভেবেছিলাম একটা জেরক্স মেশিনই কিনে নেব। জেরক্স মেশিনের দাম কত জানো? 5 লাখ। যদি তুমি একদম নতুন কিনতে চাও, বাজারে যেসব জেরক্স মেশিন বিক্রি হয় না সেগুলো 1 লাখ রুপিস একটা জেরক্স মেশিনের দাম, সেটা আবার কি 3 বছরের পুরনো, যেটাতে 1 লাখ কপি তৈরি করা যাবে বা 10 লাখ কপি তৈরি করা যাবে, এরকমভাবে তোমার জেরক্স মেশিনের দাম হয়। একবার ভেবেছিলাম, তো এত দাম বলে আর কেনা হলো না। আর আমাদের ইনস্টিটিউশনটা এতটাও বড় নয় যেটা জেরক্স মেশিন কিনতে হবে, টাকাও উঠবে না কোনোদিন আমাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। দাম কম হয় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যদি তৈরি করে, তাহলে স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করলে দাম বেশি হয় সব সময়। সেই জন্য দেখবে বড় বড় শপিং মল যে দামে তোমার প্রোডাক্ট দিতে পারে, পাড়ার মুদির দোকানটা সেই দামে দিতে পারে না, তাদের দাম বেশি হয়। আর তার জন্যই তো আমরা শপিং মলে ছুটছি না। তারা হয়তো গার্মেন্টসে 100টা জামা বানাতে পারছে, এরা গার্মেন্টস হয়তো 1 লাখ জামা বানাতে পারছে সেম টাইমে। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল সিনারিও। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি যে কোনো বইতে এই সেম জিনিসটা তুমি এর মধ্যে ইনকর্পোরেট পাবে। 1951-এ যখন তুমি পাবে, এর মধ্যে পুরো জিনিসটাকে ঘেটে দেওয়া থাকে যে ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন বলে পুরো জিনিসটা পরপর থাকে। বাট আমি দেখেছি এটা পড়াটা খুব রিস্কি হয়ে যায়, পড়াটা খুব কঠিন হয়ে যায়, যে তুমি যদি এটাকে ঘেটে দেওয়ার মধ্যে তাহলে তুমি বুঝতে পারবে না। আমি কি করেছি, আমি জাস্ট পলিসিগুলোকে বা সিস্টেমগুলোকে এক জায়গায় রেখেছি, দেন পলিসিগুলোকে আমরা কি করে দিয়েছি আলাদা, পলিসি থেকে আমরা রেস্ট্রিকশনসগুলোকে আলাদা করে দিয়েছি। এখন সবগুলো রেস্ট্রিকশনস না, লাইসেন্সিং লাগবে,
দত্ত কমিটি আবার বললো কে লার্জ স্কেল রেস্ট্রিকশন, কত হলে লার্জ স্কেল হয়, এমআরটিপির অ্যাবলিশন রেস্ট্রিকশনস, তারপরে এমআরটিপি অ্যাক্টকে অ্যাবলিশ করা হয়ে আমরা কি আনলাম, কম্পিটিশন অ্যাক্ট। আচ্ছা, মাঝে একটা অ্যাক্ট আমরা এনেছি কি 1985-এ, সেটাকে আমরা বলছি সিকা অ্যাক্ট, সিক ইন্ডাস্ট্রি কোম্পানি অ্যাক্ট। তার মানে হচ্ছে দেখবে সব কোম্পানি যে কালের ইতিহাসে সবসময় ভালোই এগোবে এমনটা কিন্তু নয়। তুমি আজকে স্টক মার্কেটে যাও, তুমি দেখতে পাবে এমন অনেক কোম্পানি ছিল যারা একটা সময় হয়তো যাদের শেয়ারের দাম 5, 6, 7 হাজার টাকা ছিল, আজকে সেই কোম্পানি 2 টাকা 1 টাকা হয়ে গেছে শেয়ারের দাম। আজকে তুমি ভাবো ফিউচার রিটেল বলে একটা কোম্পানি আছে, বিগ বাজার, এখনো স্টক মার্কেটে আছে বিগ বাজার। তুমি যদি এই ফিউচার রিটেলের স্টক দেখো, একটা সময় এটা প্রায় 400-500 টাকা একটা শেয়ারের দাম ছিল। তো আমার কাছেই প্রায় 40টা ফিউচার রিটেল ছিল, না 40 না আরও বেশি মনে হয়, প্রায় 80-90টা ফিউচার রিটেল ছিল, বা দুটো অ্যাকাউন্ট মিলে আরও অনেকগুলো ছিল, বেশি বেশি আমি ভুলে গেছি। তো এটা দেখো সেই সময় ইনভেস্টমেন্টের কিছুই বুঝতাম না, আমি শুধু এটা ভেবেছিলাম প্রথম দিকে, একদম প্রথম দিকে এটা ভেবেছিলাম যে আরে বিগ বাজার তো এখন রুল করবে, তাই নয় কি? কারণ এখন দেখো সবাই আমরা বিগ বাজারে, তো আমি তখন বুঝতাম না যে কিভাবে ইনভেস্ট করতে হয়, কি দেখতে হয়, বৃত্তান্ত কিছু না দেখে চলো ফিউচার রিটেলের শেয়ার কিনে নিয়েছিলাম, মোটামুটি এই 180-90টা মনে হয় দুটো অ্যাকাউন্ট মিলিয়ে। তো এটাও বুঝতাম না যে কিসের পরে গেলে এইগুলোকে ছেড়ে দেওয়া উচিত। দাম কত, 400 টাকা, তাহলে কত টাকা ইনভেস্ট করেছিলাম প্রায়, ঠিক আছে? তো আমি এখন বুঝতে পারি যে হ্যাঁ, এই জায়গায় যাওয়ার অর্থ এই কোম্পানি ডুবে যাবে, বাট তখন তো বুঝতাম না। এই কোম্পানির দাম কমতে 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 কত হয়ে গেল, 8 টাকা। 8 টাকা, তখন আর বেচার মতো কোনো জায়গাই নেই, কারণ তখন কেউ কিনতে চাইছে না। প্রতিদিন দাম, প্রতিদিন লোয়ার সার্কিট লোয়ার সার্কিট লোয়ার সার্কিট খেতে 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 একটা পর্যায়ে সুযোগ পেলাম 4 টাকা 45 পয়সায় বেচে দেওয়া, সব বেচে দিলাম। 400 টাকার মালটা 4 টাকায় বেচে দেওয়া হলো। তো এগুলো কি আমরা আমাদের ইনভেস্টমেন্টে গন্ডগোল আমরা বুঝতে পারি না বলে এই ভুলগুলো হয়, তার জন্যই কিনা স্টক মার্কেট নিয়ে এত পড়াশোনা। তো এই কোম্পানিগুলো উদ্দেশ্য কি, তাহলে সমস্ত কোম্পানি যে ভালো এগোবে এমনটা নয়। এই পুরো ইন্ডাস্ট্রির মধ্যে এমন কোনো ইন্ডাস্ট্রি রয়েছে যারা হয়তো ভালো কাজ করার চেষ্টা করলেও হয়তো লস হচ্ছে, তারা দুর্বল হয়ে পড়ছে। যেমন আমাদের শারীরিকভাবে আমরা একই রকম থাকি না, আজকে আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমি ফিজিক্যালি একদম ফিট নই। তারপরে আমাদের কোম্পানিগুলো কোনো না কোনো সময় হয়তো 100% ফিট থাকতে পারে না। তো এটাকে বলা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি। এবার সিক ইন্ডাস্ট্রির অনেক ক্যালকুলেশন রয়েছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়বো যে সিক ইন্ডাস্ট্রি হতে গেলে কি রুল ফলো করতে হয়, যে কি ক্রাইটেরিয়া যদি ওর ফুলফিল হয়ে যায় তাহলে তাকে সিক ইন্ডাস্ট্রি বলে গভর্নমেন্ট ঘোষণা করে দেয়। এবং এই সিক ইন্ডাস্ট্রির জন্য যে অ্যাক্ট সেটাকে বলা হচ্ছে সিকা অ্যাক্ট। সিকা অ্যাক্ট, যেখানে আমরা কি করছি দেখো, বাই দ্য স্টেট গভর্নমেন্ট, দেখো বাই দ্য স্টেট গভর্নমেন্ট কি করা হচ্ছে, রিমুভ সিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ফ্রম দ্য পারভিউ অফ এমআরটিপি অ্যাক্ট। মানে ধরো যে কোম্পানিটা 20 কোটি টাকা নিয়ে শুরু হয়েছিল, সে কি হয়ে গেছে, সে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হয়ে গেছে অ্যাকর্ডিং টু এমআরটিপি 1969-এ। কিন্তু আমরা হঠাৎ করে, এরা ভালো কাজ করছে করছে হঠাৎ করে এই কোম্পানির লস শুরু করলো, তো এই সিক ইন্ডাস্ট্রি হিসাবে আমরা ঘোষণা করলাম। তো সিক ইন্ডাস্ট্রি যদি হয়ে যায় একবার, তাহলে এই ইন্ডাস্ট্রি আর কখনোই, এই ইন্ডাস্ট্রিকে আমরা আর কখনোই এমআরটিপির পারভিউর মধ্যে রাখবো না, এ এমআরটিপির আওতারই বাইরে, একে আলাদা করে ট্রিটমেন্ট যেমন দরকার, তো এ কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। আমাদের অ্যান একাডেমির কি সমস্ত স্টুডেন্ট সুপার? না। রিসেন্টলি দেখো, আজকে তোমাদের ব্যাচেরই একটা স্টুডেন্টের খবর পেলাম, তার শর্ট লিস্ট হয়ে গেছে, একটা জায়গায় নাম চলে এসছে। দেখো অনেক আমি বলে দিচ্ছি সৌরভ, অনেক ক্ষেত্রে আমি নাম বলি না, কারণ ওরা দাদা বলবে না প্লিজ যতক্ষণ না অবধি রেজাল্ট আসছে। তো এটা আমাদের কাছে খুব গর্বের একটা বিষয় যখন স্টুডেন্টরা বলে দাদা এখানে নাম চলে এসছে, ওখানে নাম চলে এসছে। স্টেনোগ্রাফারের যে এক্সামটা হয় না, তো ওখানে ওর রিটেন এক্সাম ক্লিয়ার হয়ে গেছে, মেসেজ করেছিল। তো এই যে যে ব্যাপারগুলো, সবাই দেখো একই সাথে তো আমরা চাকরি পাবো না, কারো আগে কারো পরে। কারো ক্ষেত্রে দেখবে
কিছু স্টুডেন্ট রয়েছে যারা হয়তো মেইন স্ট্রিমের সঙ্গে চালাতে পারে না, তাদের জন্য আমাদের এক্সট্রা কেয়ারিং দরকার হয়। অনেককে আছে যাদের আমি তাদের সঙ্গে অনেক ফোনে কথা বলি, তুমি ভাবতেও পারবে না যে শফিকুল বলে আমার একটা স্টুডেন্ট আছে যে 3 বছর ধরে আমার কাছে পড়ছে, মানে প্রথম ব্যাচ থেকে এখনও আমার কাছে পড়ে। তো ছেলেটা খুবই খুবই পড়াশোনা নিয়ে খুবই উইক। অসীম বলে একটা ছেলে রয়েছে অফলাইনে, সেও পড়াশোনা নিয়ে খুব উইক, কিন্তু তাদের প্রচেষ্টাটা চরম লেভেলের। তো তাদের সঙ্গে আমি অনেক ফোনে কথা বলি। তুমি ভাবো তোমাদের পড়া আমি হয়তো ক্লাসে ধরছি আর ওর পড়া আমি পার্সোনাল ফোন কলে ধরছি। ওরা বলে দাদা আপনি যখন আমাদের ক্লাসে পড়া ধরেন না আমি পারি না, আপনি আমাকে ফোনে ধরুন, তখন আমি ওদের কিন্তু ফোনে পড়া ধরি। তাহলে এই যে কেয়ারিংটা আলাদা করে নিতেই হয়, তো গভর্নমেন্টেরও এই সিক ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রেও এই স্পেশাল কিছু কেয়ারিং নিতে হয়। তো এইগুলো আমরা একটু আস্তে আস্তে করে এগোবো। তাহলে দেখো এইটুকু তো গোছানো গেল যে কি ছিল আমার পলিসি, তার বাইরে কি কি আমার টোটাল তোমার ব্যাকগ্রাউন্ড বা কন্ট্রোলগুলো ছিল সেটা আমরা দেখলাম। দেখো আবার সেম এই জিনিসগুলো তুমি যখন পড়বে না এই পলিসির মধ্যেই ঘেটে দেবে, যেটাকে আমরা দেখো আর একটা নাম দিয়েছি কি, ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট। দেখো কোথায় গেল যে ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট। এই ফরেন ইনভেস্টমেন্টটাও কিন্তু এইগুলোর মধ্যে ঘেটে ফেটে একটাই, মানে তিনটে যে টেবিল করা হলো না, এই তিনটে টেবিল কিন্তু একটাই টেবিল, একটাই সমস্ত গল্প, কিন্তু আমরা এই জায়গাগুলোকে আলাদা করে নিয়েছি। তুমি দেখো এখন অবধি আমরা যে কথাগুলো বলেছি, এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এই কথাটা আমরা উল্লেখই করিনি। শুধু দেখো এখানে আমরা আনতেই হয়েছে এফডিআই লিমিট 51 করা হয়েছে, এমআরটিপি এখানে আনতে হয়েছে কেন, পুরো রেভলিউশন করা হয়েছে 1991-এর ইন্ডাস্ট্রির পলিসির মাধ্যমে। তো এইখানে দেখো যে টার্মগুলো ইউজ করেছি সেইগুলো নিয়েই দেখো এমআরটিপি নিয়ে আলোচনা, লাইসেন্সিং নিয়ে আলোচনা, কারণ এখানে পুরো সিস্টেম চেঞ্জ করা হয়ে গেছে, সেটা নিয়ে দেখো আলাদা আলাদা টেবিল তৈরি হয়েছে। ইভেন দেখো এই যে 8টা ইন্ডাস্ট্রি হলো সেটা নিয়ে একটা টেবিল তোমাদের আমি লিখিয়েও দিলাম, যে কতগুলো ইন্ডাস্ট্রি তোমার লাইসেন্সিং ক্যাটাগরির মধ্যে রয়েছে, কতগুলো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে। তেমনি আমরা কি করেছি, তারপরে কি হলো, তারপরে দেখো আমরা আবার সেম কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্টে আমরা ফরেনাররা হঠাৎ করে কি করে ঢুকলো, কোন অ্যাক্টের মাধ্যমে ফরেনারদের আমরা ওয়েলকাম করলাম, সেটা আমরা কিন্তু আর একটা টেবিলের মাধ্যমে দেখব। কি বলছো অভিষেক বলছে 1991-এর পরিবর্তনটা কি মনমোহন সিং করেছিল? দেখবে আমরা মনমোহন সিং, তুমি বলতে পারো মনমোহন সিংই করেছিল। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পরিবর্তন কিন্তু মনমোহন সিং সেইভাবে করেনি। আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, তুমি যেহেতু জিজ্ঞেসই করলে, সেটা হচ্ছে 1951 থেকে 1990 এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমটা ইন্ডিয়ার অবস্থা খুব কঠিন হয়ে পড়েছিল। তুমি যদি ফিসকাল ডেফিসিট চলে যাও, তুমি এখন এগুলো বুঝবে না, একটু পরেই বুঝতে পারবে, ফিসকাল ডেফিসিটটা চরম লেভেলের ছিল, ঠিক আছে। ইনফ্লেশন, হাই লেভেল অফ ইনফ্লেশন, বিওপি ডেফিসিট, প্রচুর বিওপি ঘাটতি হচ্ছিল। তুমি যদি দেখো প্রচুর পরিমাণে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছিল এক্সপোর্ট থেকে, ফরেক্স রিজার্ভের অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে ইন্ডিয়াকে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছিল না। সেই সময় ইন্ডিয়ার তরফ থেকে আমরা আইএমএফ এর কাছে লোন নিতে চাই, আইএমএফ এর কাছে লোন নিতে চাই। তো আমাদের লোনের অ্যামাউন্ট যতদূর আমার মনে পড়ছে 700 মিলিয়ন, এই অ্যামাউন্টটা আমরা আইএমএফ এর কাছ থেকে লোন নিতে চাই। কিন্তু আইএমএফ বলছে আপনার যা অবস্থা এই ইন্ডিয়ার, তাতে করে আমরা এত পরিমাণ লোন কি করে আপনার এই ইকোনমিক কন্ডিশনে প্রোভাইড করব। আপনাকে একটা ইকোনমিক রিফর্ম আনতে হবে, পুরো পলিসিকে রিমুভ করে নতুন করে পলিসি ফর্মুলেট করতে হবে। সেই সময় তোমার 24 জুলাই 1991-এ প্রথম আমরা ইকোনমিকে চেঞ্জ করার পরিকল্পনা আনলাম, দিস ইজ কল্ড
ফার্স্ট জেনারেশন ইকোনমিক রিফর্ম, ডেফিনেটলি সেটা রাও মনমোহন মডেল বলা হয়, রাও মনমোহন মডেল। মনমোহন সিং তো রয়েছেন, আর নরসিমা রাও, এই দুজন সেই সময় মেইন উদ্যোক্তা ছিলেন। তো সেই জন্য এইটাকে বলা হয় রাও মনমোহন, RAO, রাও মনমোহন মডেল, রাও মনমোহন মডেল। সেখানে অনেকগুলো সিস্টেম নিয়ে কথা বলা হয়। একটা হচ্ছে তোমার মানে মেইনলি তোমার মাইক্রো ইকোনমিক একটা চেঞ্জেস আনা হয় মাইক্রো ইকোনমিক লেভেলে, আর একটা ম্যাক্রো ইকোনমিক লেভেলে চেঞ্জ আনা হয়। ঠিক আছে, এই ম্যাক্রো যেটা, তার মধ্যে ছিল একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যাংক, একটা ট্যাক্স, যে যে আমার প্রবলেম রয়েছে সেরকমভাবে আমরা পুরো সিস্টেমটাকে ম্যাক্রো লেভেলে চেঞ্জ করার চেষ্টা করলাম। তো এই যে ইন্ডাস্ট্রি না, এই ইন্ডাস্ট্রি মানে এই পুরো ইকোনমিক রিফর্মের যে ইন্ডাস্ট্রি যে চেঞ্জটা, সেটাকেই বলা হচ্ছে 1991-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি। মানে ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার জন্য কিন্তু আমরা 1991-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা নিয়ে আসলাম অ্যাকর্ডিং টু তোমার এই ইকোনমিক রিফর্ম। তার মানে তুমি বলতেই পারো যে হ্যাঁ, ইকোনমিক রিফর্মের একটা পার্ট হিসাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে 1991-এ নিয়ে আসলাম। মনমোহন সিং, রাও, নরসিমা রাও, তুমি বলতেই পারো, ভুল কিছু নয়, চলবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার, আমরা যদি চলে যাই ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট, ঠিক আছে চলো এটা শেষই করে দিই, আমি ভাবলাম এটা নেক্সট দিন করাবো, কিন্তু এখানে আর একটু অনেক কিছু লেখার জায়গা রয়েছে। ঠিক আছে, দেখো ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট মানে ফরেনাররা ধীরে 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 কি ইন্ডিয়াতে ইনভেস্ট করার একটা জায়গা পেল। তাহলে দেখো আবার সেম 1947-এ আমরা যে অ্যাক্টটা নিয়ে আসলাম তার নাম ফেরা অ্যাক্ট, যাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ। দেখো এই যে FEM এর মতো ফরেন এক্সচেঞ্জ, লেখো তো পুরো ইয়েটা, লেখো ফরেন এক্সচেঞ্জ, FOREIGN, ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। তাহলে দেখো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন যে অ্যাক্ট, তার মানে বোঝাই যাচ্ছে যে ফরেন যারা ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চাইছে তাদের উপরে কোনো রেগুলেশন আনা হচ্ছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আচ্ছা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে কি বলা হলো, যে কোনো ফরেনার বা ফরেন কোম্পানি ভারতীয় শিল্পে বিনিয়োগ কিভাবে করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। বাট কত পার্সেন্ট ইনভেস্ট করতে পারবে, ইতিবৃত্তান্ত মালিক হতে পারবে কিনা, এগুলো কিচ্ছু এখানে বলা হয় না। তার মানে ফেরা অ্যাক্টে শুধু এটাই বলা হয়েছে ফরেনাররা ইন্ডিয়ান কোম্পানিতে কিভাবে ইনভেস্ট করবে, হয়তো বলা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেট করে তারা কিন্তু এটাকে করতে পারে, এটুকু ক্লিয়ার। তাহলে ফেরা অ্যাক্টে কিন্তু কোনো পার্সেন্টেজ বলা হয়নি। তো আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, যখনই ফরেনাররা ইনভেস্ট করতে চাইছে তখন দ্বন্দ্ব হচ্ছে, না না আপনি 20%-এর বেশি ইনভেস্ট করতে পারবেন না, 30%-এর বেশি করতে পারবেন না, 10%-এর বেশি করতে পারবেন না। তখন বলছে তাহলে আপনারা এমন কিছু রুল বানান যে এই সেক্টরে এত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করা যাবে। এই নিয়ে বিরাট সমস্যা তৈরি হলো। দেখো লেখা রয়েছে ভারতীয় শিল্পে বিদেশিদের বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য, মানে কোনো পার্সেন্টেজ, কোনো পারফেক্ট রুল বলা হয়নি, রুল বলা হয়নি। তো কি হবে, তখন এই সমস্যা সমাধানের জন্য আমরা এই অ্যাক্টের চেঞ্জেস নিয়ে আসলাম, যাকে আমরা বলছি ফেরা অ্যাক্ট, নিউ ফেরা অ্যাক্ট। ফেরা অ্যাক্টকে বাদ দিয়ে সেখানে আমরা বললাম যে ফরেনাররা ম্যাক্সিমাম ইন্ডিয়াতে 40% ইনভেস্ট করতে পারে। ইন্ডিয়ার কোনো ইন্ডাস্ট্রি
তার মালিক হতে গেলে, আমরা জানি কোনো ইন্ডাস্ট্রি মালিক হতে গেলে কত পার্সেন্ট স্টেক তোমার কাছে লাগবে? 50%-এর বেশি। 50%-এর বেশি তোমার কাছে কি লাগবে? শেয়ার হোল্ডিং। তবে কিনা তুমি কোম্পানির মালিক হবে। তো এখনো আমরা 1973-তে যে অ্যাক্টটা নিয়ে আসলাম, সেই অ্যাক্টে বললাম যে তুমি কোনোদিনই ইন্ডিয়ার কোনো কোম্পানির মালিক হতে পারবে না যদি তুমি একজন ফরেনার হও। ম্যাক্সিমাম তুমি একটা কোম্পানিতে 40% ইনভেস্ট করতে পারো, বাট বাকি 60% ইন্ডিয়ানরাই ইনভেস্ট করবে। মানে তুমি ইন্ডিয়ার সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারে ইন্ডাস্ট্রি চালু করতে পারো, যেখানে ইউ উইল বি আ শেয়ার হোল্ডার অনলি, নট দ্য ওনার অফ দ্য কোম্পানি। ক্লিয়ার? এরপরে দেখো 1991-এ আমরা কি করলাম, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যখন নিয়ে আসলাম, তখন দেখো একটা কথা বলা হয়েছিল যে ইন কেস অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 51% তোমার এফডিআই পারমিট করা হলো। তার মানে তুমি ভাবো, এখানে আমরা কি করলাম, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমরা এটাকে বাড়িয়ে 51 করে দিলাম 40 থেকে। মানে তুমি কিছু কিছু কোম্পানিতে বা কোম্পানিতে ম্যাক্সিমাম তুমি 51 ইনভেস্ট করতে পারো। তার মানে আমি কিন্তু 1991-এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে বলে দিচ্ছি তুমি চাইলে আমার দেশের কোনো ইন্ডাস্ট্রির মালিকও হতে পারো। কিন্তু মালিক মানে 51% শেয়ার হোল্ডিং, বাকি 49% শেয়ার হোল্ডিং ডেফিনেটলি ইন্ডিয়ানদের কারো থাকতে হবে। এটা নিয়েও দ্বন্দ্ব। এবার কেউ এসে বলছে আমি ব্যাংকিং সেক্টরে 51% শেয়ার হোল্ডিং চাই, কেউ বলছে আমি তোমার ধরো স্টক এক্সচেঞ্জে 51% শেয়ার হোল্ডিং চাই, কেউ বলছে আমি তোমার নিউজ পেপার বা তোমার এডুকেশন বা টেলিকমিউনিকেশন এইসব ক্ষেত্রে আমি 51% শেয়ার হোল্ডিং চাই। তখন একটা দ্বন্দ্ব শুরু হলো যে 51, তার মানে তুমি কি যে কোনো কোম্পানির মালিক হতে পারবে? এখানে কিন্তু সেই ক্ল্যারিটি দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে আপনি ম্যাক্সিমাম 51% নিয়োগ করতে পারবেন, বাট কোন সেটা কোম্পানি টু কোম্পানি স্পেসিফিক হতে হবে। হঠাৎ করে ব্যাংকের যেখানে মানুষ ভরসা করে টাকা রাখছে, কোনো একজন ফরেনার টাকা নিয়ে যদি লোপাট হয় তাহলে কি হবে? তাই আবার একটা দ্বন্দ্ব তৈরি হলো। মালিক হওয়ার যখনই সুযোগ দেওয়া যায়, ওরা সব কিছুতে মালিক হতে চাইছে, কারণ ওদের টাকা বেশি। এবার কি হয়েছে, এবার এটাকে চেঞ্জ করা হলো 1999-এ ফেমা অ্যাক্ট আনা হলো, যাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বলতে কি বলা হয়েছে? দেখো এই অ্যাক্টটাতে আমরা কি করে দিলাম, আমরা পুরো ভাগ করে দিলাম। আমরা বললাম যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তুমি 100%ও বিনিয়োগ করতে পারো। ক্যাটেগরি ভাগ করে দেওয়া হলো, কোনোটাই তুমি 51%, কোনোটাই 74%, কোনোটাই 51%, কোনোটাই 49%। তুমি যদি সেই রিলেটেড ইন্ডাস্ট্রি চালু করতে চাও তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্যাট রুল। বোঝা গেল? আমরা এখানে কিন্তু 100%ও করে দিলাম। এখানে কত ছিল? ম্যাক্সিমাম 51। বলছে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তুমি 100%ও পাবে, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য ক্যাটেগরি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এর সঙ্গে একটা ক্যাটেগরি করে নিতে পারি, ভাগ করে নিতে পারি। একটা কাজ করতে পারি, এখানে আমরা লিমিট পার্সেন্টেজ লাগিয়ে দিতে পারি। এটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি এফডিআই লিমিট। এফডিআই লিমিট। এখানে আমি পার্সেন্টেজগুলো বলছি যে কোন কোন ক্ষেত্রে তুমি 100% শেয়ার হোল্ডিং পেতে পারো, মানে তুমি কোম্পানির ওনার হতে পারো একদম 100%। এডুকেশন দেখবে, আমি পরে বোঝাবো কেন এটা আছে। নাম্বার 2, টেলিকমিউনিকেশন। নাম্বার 3, ACZ, স্পেশাল ইকোনমিক জোন। নাম্বার 4, ইলেকট্রিসিটি। নাম্বার 5, ট্যুরিজম। নাম্বার 6, হোটেল। নাম্বার 7, এগ্রিকালচার। নাম্বার 8, পাওয়ার প্রজেক্ট যেগুলো। অ্যান্ড নাম্বার 9, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার।
রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, বোঝা গেল? এখানে যেটা করা হচ্ছে তাহলে কি, যে 100% যে শেয়ার হোল্ডিং, 100% শেয়ার হোল্ডিং তুমি কোন কোন সেক্টরে আনতে পারো? তুমি খুব ঠান্ডাভাবে ভাবো তো, আমি একটা ফরেনারকে একটা দেশের ইন্ডাস্ট্রির উপরে 100% মালিকানা দিতে চাইছি, কেন? কারণ আই ওয়ান্ট আ বেস্ট সার্ভিস, আই ওয়ান্ট বেস্ট সার্ভিস ইন দ্যাট ফিল্ড। তুমি ভাবো এডুকেশন, তুমি যদি 100% শেয়ার হোল্ডিং নিয়ে আমার দেশের এডুকেশনকে বাড়াতে পারো তো আমারই লাভ। আমি কেন এখানে রেস্ট্রিকশন নেব? যদি কোনো ফরেনার যারা জ্ঞান বুদ্ধিতে, বুদ্ধিতে বলবো না, জ্ঞানে এবং এডুকেশনের দিক থেকে ইন্ডিয়ার থেকে টপমোস্ট জায়গায় রয়েছে, তারা আসো তাদের জ্ঞানকে 100% বাড়তে। দেখো টেলিকমিউনিকেশন, যেখানে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন একটা বিরাট কঠিন, অনেক এক্সপেন্সিভ। একটা সময় মনে আছে আমরা 1 মিনিট আমাদের লাগতো 3 টাকা করে ভোডাফোনে কথা বলেছো। এই দিনগুলোতে 1 মিনিট 3 টাকা 4 টাকা খরচা হতো, ঠিক আছে? ইভেন তুমি যদি ইন্টারন্যাশনাল কল করতে যাও তাহলে 1 মিনিটে তোমার 26 টাকা 27 টাকা করে খরচা হতো। আমরা তখন টাইম দেখে কাটতাম, আমরা ঘড়ি ধরে বসে থাকতাম যে আচ্ছা 2.58 আমরা কেটে দেবো, তাতে রাখি বলতে পারি বা না পারি। আমাদের ক্ষেত্রে বহুত ঘটেছে, মানে আমি বহুত এইগুলো আমি দেখেছি, তাই না? তাহলে এই জিনিসগুলো কি, তোমার কমিউনিকেশনটা ছিল, টেলিকমিউনিকেশনটা ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। তো আস্তে আস্তে করে আমরা কি দেখো, যখনই ফরেনারদের আমরা ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম যে তোমরা 100% ইনভেস্ট করতে পারবে, সঙ্গে সঙ্গে দেখো টেলিকমিউনিকেশন একটা হিউজ চেঞ্জ চলে আসলো। এই হাচ, যেটা ভোডাফোন আমরা বলছি, হাচ এলো, ভোডাফোনে চেঞ্জ হলো, ভিআই হলো। যখনই দেখবে এইগুলো ফরেন যে টেলিকমিউনিকেশন সেক্টরগুলো এলো, তখনই আস্তে আস্তে করে প্রাইস কমতে শুরু করলো। আর এখন তো ফ্রি ফ্রি, এখন আমরা টাকার দিকে ভাবিই না। 200 টাকা 400 টাকা, বা তুমি ভাবো কত 300-400 টাকা তুমি রিচার্জ করো, 3 মাস আনলিমিটেড কল, আর তখন ভাবা যায়? তাহলে এটা কি 100% শেয়ার হোল্ডিং কেন দিচ্ছে আমরা এখানে? আমরা দেশের বেনিফিটের জন্য। ইলেকট্রিসিটি, হ্যাঁ আমার দেশে ইলেকট্রিসিটির বহুত প্রবলেম, ট্যুরিজম, হোটেল, এগ্রিকালচার, পাওয়ার, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, সবই দেখো আমার আপলিফমেন্টের জন্য। সব কিছুতেই আমি আপগ্রেডেড হতে পারবো যদি ফরেনাররা আপগ্রেড করতে চায় তো। তাহলে এটাকে আমরা বলছি 100% শেয়ার হোল্ডিং। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা 74% শেয়ার হোল্ডিং। কোন কোন সেক্টরে 74% শেয়ার হোল্ডিং রয়েছে? নাম্বার 1 হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টস। দেখো এয়ারপোর্টস মানে একটা ফরেন লেনদেন রয়েছে, এখানে তুমি কখনোই 100% শেয়ার হোল্ডিং পাবে না। হতে পারে আমি একটা এয়ারপোর্ট বানিয়ে দিলাম, 100% শেয়ার হোল্ডিং কোনো ফরেনার, ইন্ডিয়ার থেকে যত গোল্ড রয়েছে সব গোল্ড হিরে ট্রান্সপোর্ট করে দিচ্ছি আমি সেই এয়ারপোর্ট দিয়ে, কারণ তুমিও ভাই ফরেনার, আমিও ফরেনার। এটা হবে না। তুমি কিছু জিনিসকে এক্সপোর্ট ইম্পোর্ট করবে আর সেখানে ইন্ডিয়ান রেগুলেশন থাকবে না, এটা হতেই পারে না। বুঝতে পারছো জিনিসটা? আর নাম্বার 2 হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক। দেখো প্রাইভেট সেক্টর ব্যাংক, সেই জন্য দেখবে আমরা সবসময় পাবলিক সেক্টর ব্যাংকে বেশি মানে কমফর্টেবল। কেন? তুমি ভাবো এসবিআইতে, এই যে আমার দাদা মাঝে মাঝে বলে যে তুই এই অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস কবে, দেখবি অ্যাক্সিস ব্যাংক তোর টাকা পয়সা নিয়ে সব ভাগবে, ভেগে চলে যাবে। অথচ অ্যাক্সিস ব্যাংকে কিন্তু ইন্টারেস্ট রেট বেশি। এসবিআইতে কত? 6.75%, অ্যাক্সিস ব্যাংকে 7%। তুমি হয়তো ভাবতেও পারবে না, তুমি যদি 30 লাখ টাকা রাখো ফিক্সড হিসাবে, তাহলে এসবিআইতে তুমি যা পাবে 5 বছর পরে তুমি দেখবে অ্যাক্সিসে অনেক টাকা বেশি পাওয়া যায়। 0.25 একটা বিরাট অ্যামাউন্ট। নিশ্চয়ই তোমরা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট করতে জানো। 0.25কে 30 লাখের এগেনস্টে ফেলে দাও, অনেক টাকা বেড়ে যায়। তো দাদা বলে যে ওই সব টাকা তুলে ফুলে যা তোর আছে, বা যে দেখবে আমার এখন দেখবে যা তোমরা ট্রান্সফার করো, ও এত ভয় দেয় আমাকে, আমি দেখবো সেগুলো এখন দেখবে সব ট্রান্সফারটা তোমার দেখবে এসবিআইতে হয়। আগে আমি অ্যাক্সিসটা খুব ইউজ করতাম, এখন ম্যাক্সিমামটা এসবিআই ইউজ করি। এসবিআইতে টাকাগুলো ম্যাক্সিমাম আসে, তোমরা গুগলে
পাঠাও বা গুগল পেতে পাঠাও বা ফোন পেতে, দেখবে এসবিআই যে অ্যাকাউন্টটা সেখানে আমি প্রাইমারি অ্যাকাউন্ট করে রেখেছি। তো এই প্রাইভেট সেক্টর ব্যাংকের রিস্কি কেন? কারণ এখানে 74% অব্দি ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে, সেই জন্য রিস্কি। এখান থেকে যে কোনো সময় তোমার টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে 51%। 51% কোন কোন সেক্টরে রয়েছে? মাল্টি ব্র্যান্ড রিটেল, মাল্টি ব্র্যান্ড রিটেল অ্যান্ড ট্রেডিং। তাহলে দেখো 51% হচ্ছে এই যে বিগ বাজার, এখানে তুমি 51% ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, মানে এই ধরনের শপিং মলটাল। 49% সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ইন্স্যুরেন্স, ডিফেন্স। এখানে তুমি কত ইনভেস্ট করতে পারো? 49%। নেক্সট চলে যাচ্ছি আমরা 26%। 26% হচ্ছে নিউজ পেপার, যেখানে তুমি 26% ইনভেস্ট করতে পারো বা 26% তোমার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং হতে পারে। আর লাস্টে চলে যাচ্ছি তোমার 20% পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক 20% পাবলিক সেক্টর ব্যাংক। তাহলে তোমার যেটা প্রাইভেট সেক্টর ব্যাংক তাতে 74%, আর পাবলিক সেক্টর ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংকে তুমি ম্যাক্সিমাম 20%, তার বেশি পাবে না। বোঝা গেল? এটা হচ্ছে তোমার এফডিআই লিমিট। তাহলে দেখো এই তিনটে জিনিসকে আমরা আলাদা আলাদা সেগমেন্টসে পড়েছি, তবেই কিনা আমার পড়াশোনাটা অনেক বেশি পোক্ত হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে আমি চাইছি আমার সেক্টরকে আলাদা করে দিতে। যেমন আমরা কংগ্রেস যখন পড়েছিলাম, কংগ্রেসের ঢালাও সেশনগুলো না পড়ে আমরা তিনটে ভাগে ভেঙে দিয়েছিলাম না? একটা ইম্পর্টেন্ট সেশন, ক্যালকাটা সেশন অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট সেশন ভেঙে দিয়েছিলাম। কেন? সেক্টর ওয়াইজ ভেঙে দিলে পড়াশোনাটা করতে সহজ হয়, ভিশনটা ক্লিয়ার থাকে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার পুরো ফান্ডা। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট দিন যেটা করবো সেটা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে।